সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স। দর্শক, সপ্তাহের এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে। স্বাস্থ্য রক্ষায় আসলে কি করণীয়, কোন রোগের প্রিভেনশন কেমন, কতটা নেওয়া উচিত, কোন রোগ হলে কোথায় যাওয়া উচিত, এগুলি বিষয় নিয়ে আমাদের এই সময় আলোচনা। দর্শক, গর্ভকালীন সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হিসাবে একটি মেয়ের জীবনে বিবেচিত। শুধু গুরুত্বপূর্ণ সময় না, এটি একটি সংবেদনশীল সময়ও। আজকে এই বিষয়ে কথা বলতে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ মাতৃত্ব। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। আসুন পরিচিত হই। অধ্যাপক ডক্টর নাহরিন আক্তার, ফিটো ম্যাটারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাথে আরও রয়েছেন ডক্টর ফারহানা বেগম, সহযোগী অধ্যাপক, গাইনি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমেই আমি নাহরিন ম্যাডাম জানতে চাই, একটি মেয়ে যখন প্রথম বুঝতে পারে যে সে গর্ভবতী হয়েছে, তখন থেকে আসলে তার কি করা উচিত? আমাদের যখন মেয়েরা গর্ভবতী হয় তখন সব মেয়েরাই যে ডাক্তারের শরণাপন্ন হয় সেটা আমি বলবো না, তবে যেসব গর্ভবতী মারা আমাদের কাছে আসে, তো আমরা সবসময় বলি যে প্রথম 3 মাসে যেন ডাক্তারের শরণাপন্ন হয়। তো আমাদের কাছে আসলে আমরা প্রথম যেটা করি, প্রথম 3 মাসে আমরা কিছু ইতিহাস নেই। সে এরকম হতে পারে সে এটা প্রথম গর্ভাবস্থা, আবার এমনও হতে পারে তার আগের আরও সে প্রেগনেন্সি হয়েছে বা তার অনেক মিসক্যারেজ, এরকম বিভিন্ন ইতিহাস আমরা নেই। প্রথমে যে কোনো রোগী আসলে আমরা প্রথমে তার একটা ইতিহাস নেই, তারপরে হয়তো যদি প্রয়োজন হয় কিছু কিছু জায়গা আমরা এক্সামিন করি, তারপরে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন দিই, যেটা আমরা সব গর্ভবতী মাকেই একবার অন্তত এই রুটিন ইনভেস্টিগেশনগুলি করাই। সেগুলির মধ্যে যেমন একটা আমরা সিবিসি করাই, ইউরিনের একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করাই, রক্তের ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, ভিডিআরএল বলে একটা টেস্ট আছে, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই টেস্টটা করাই। আর যেটা করাই সেটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম। তবে একটা গর্ভবতী মার যদি কোনো রকম কোনো কমপ্লেইন, তলপেটে ব্যথা বা এরকম কোনো যদি কোনো সমস্যা না থাকে, আমরা কিন্তু একদম 3 মাসের সময় একটা আলট্রাসোনোগ্রামের কথা বলি। 3 মাসে আমরা করি কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে ডেটিং, অনেক মা শেষ মাসিকের কথা বলতে পারে না, কিংবা বলতে পারলেও ডেটিংটা কনফার্মেশন করি আমরা প্রথম 3 মাসে। দ্বিতীয় হচ্ছে কয় নম্বর প্রেগনেন্সি, অনেক সময় দেখা যায় মাল্টিপল প্রেগনেন্সি থাকে, সেটা আমরা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে ভায়াবিলিটি, বাচ্চা জীবিত, তার কার্ডিয়াক পালসেশন আছে কি না। আর একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 মাসে এখন যে আলট্রাসোনোগ্রামটা ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি আছে কি না, যার জন্য এই 3 মাসে আমরা এনটি স্ক্যান বলে একটা কথা আছে, একসাথে আমরা এই প্রত্যেকটা জিনিস এই 3 মাসের আলট্রাসোনোগ্রামটা দেখে নিই। তাহলে দেখেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, তার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, বাচ্চার কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আছে কি না, এক আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা অনেক ইনফরমেশন পাই। সেটা যদি আমরা 6 থেকে 7 সপ্তাহ করতাম তাহলে কিন্তু এত ইনফরমেশন পেতাম না। স্পেশালি যেটা বললাম যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তারপরে বাচ্চার কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, এগুলি এই 3 মাসের সময় আলট্রাসোনোগ্রামের সময় আমরা সব কিছু ইনফরমেশন নিয়ে নিই। এটাই মোট প্রথম 3 মাসের আমাদের একটা গর্ভবতী মা হলে এই সব ইতিহাস, তারপরে এক্সামিনেশন এবং পরীক্ষা নিরীক্ষা করাই। ডক্টর ফারহানা বেগম, তার কাছে একটু জানি কেন আসলে এই 3 মাস গুরুত্বপূর্ণ সময়, কেন পরে নয়, বা ওই 3 মাসে যদি কোনো মেয়েরা ঠিকমতো ডাক্তারের কাছে না যায়, সেখান থেকে আসলে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? প্রথম 3 মাস গুরুত্বপূর্ণ তো অবশ্যই, পুরা প্রেগনেন্সি আসলে গুরুত্বপূর্ণ। প্রথম 3 মাসে বাচ্চার আসলে শরীর তৈরি হতে থাকে, এখানে আপনার ব্রেন, হার্ট, লাং সমস্ত অর্গানগুলি প্রথম 3 মাসের মধ্যে তৈরি হতে থাকে। তো এই প্রথম 3 মাসের মধ্যে তৈরি হওয়ার জন্য কিছু কিছু উপাদান লাগে, যেমন ফলিক অ্যাসিড একটা ইম্পর্ট্যান্ট উপাদান। প্রথম 3 মাস যদি চেক আপে না আসে, পেশেন্ট অনেক সময় নাও জানতে পারে যে তাকে ফলিক অ্যাসিডটা নিতে হবে, অথবা ফলিক কন্টেনিং ফুড যেগুলি আছে, খাবার যেগুলি আছে সেইগুলি খেতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রথম 3 মাসের মধ্যে ম্যাডাম যেটা বললেন যে আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হয় তার জন্মগত কোনো ত্রুটি রয়েছে কিনা। সুতরাং প্রথম 3 মাস আসলেই ইম্পর্ট্যান্ট। আর ফলিক অ্যাসিডের কথা যদি আমি বলি, ফলিক কন্টেনিং ড্রাগ ফুডগুলি আমরা প্রথম 3 মাসের মধ্যে খেতে বলি।
সেটা হচ্ছে আপনার এখন শীতকালে যে সবজিগুলি আছে সবগুলি সবজিতে ফলিক আছে। আপনি ব্রোকলি বলেন, শিম বলেন, পালং শাক বলেন, বিভিন্ন টাইপের লিফি যে ভেজিটেবলসগুলি আছে সবগুলিতে হচ্ছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে। কলিজা, তারপর হচ্ছে ডিম, এগুলিতেও আপনার ফলিক অ্যাসিড আছে। এছাড়া হচ্ছে প্রথম 3 মাসে একটু বমি হতে পারে, পেশেন্টের বমি লাগতে পারে, বমি হতে পারে, সেক্ষেত্রে আবার খাবারের রুচিটা প্রথম 3 মাস থাকতে চায় না। তো আমাদের কাছে আসলে আমরা প্রথম 3 মাসে বমির জন্য বমির একটু অ্যান্টিবায়োটিক্স ড্রাগ দিই পেশেন্টকে, যাতে বমিটা কম হয়, পেশেন্ট যাতে একটু খেতে পারে। প্রথম 3 মাসটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ আর কি, যেহেতু বিভিন্ন টাইপের সমস্যাগুলি প্রথম 3 মাসে বেশি হয়। দর্শক, গর্ভকালীন সময়ে মেয়েরা আছে, তারা যখন চিকিৎসকের কাছে যায় অবশ্যই বিষয়টি চিকিৎসককে বলতে হবে। চিকিৎসক জিজ্ঞেস না করলে বলতে হবে যে সে প্রেগনেন্সিতে রয়েছে। কারণ প্রথম 3 মাস কিন্তু আমরাও চাইলে অনেক ডেন্টাল চিকিৎসা বা অন্য চিকিৎসা দিতে পারি না। এখানে কিছু ওষুধের লিমিটেশন থাকে, কিছু পোস্টারের কিছু লিমিটেশন থাকে। এই কারণেই আমরা বারবারই এই কথাটা বলে দিই প্রত্যেকটা মেয়েদেরকে, যদি সে প্রেগনেন্সির ভিতরে থাকে অবশ্যই চিকিৎসককে খোলামেলা বলতে হবে। আমাদের দেশের মায়েরা কিন্তু বা মেয়েরা কিন্তু অনেক সময় লজ্জায় কথাটি বলে না, এখান থেকে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এই পর্যায়ে আমি একটু আপনার সাথে যোগ দেই যে অনেক সময় মেয়েরা হয়তো মানে প্রেগনেন্ট কনফার্ম বলে যারা প্রেগনেন্সি টেস্ট করে আসে, কিন্তু অনেক সময় যে তার মাসিক বন্ধ, এটা আপনি যেমন ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন, আবার অন্যান্য মেডিসিন স্পেশালিস্টের কাছে যায়, সেখানে কিন্তু তাদেরকে প্রথমে বলা উচিত মহিলাদের যে আমার মাসিকটা বন্ধ। প্রথমবারই তারা একটা প্রেগনেন্সি টেস্ট করে নেয়। আর যদি এই কথাটা না বলে মানে হিস্ট্রি নেওয়ার সময়, তখন দেখা যায় মেডিসিন স্পেশালিস্ট বলেন, আপনি যেমন বললেন ডেন্টাল সার্জন, বিভিন্ন ওষুধ, ওই প্রথম 3 মাসে প্রত্যেকটা অর্গানের ডেভেলপমেন্ট শুরু এবং প্রায় ছোট আকারে হলো প্রায় শেষের দিকে হয়, পরে আস্তে আস্তে শুধু অর্গানগুলি বড় হয়। ওই সময় যদি কিছু ওষুধ সে সেবন করে, যেটা এমনও হতে পারে তার বাচ্চার জন্য, সে হয়তো জানে না যে সে প্রেগনেন্ট, সেটা তার ক্ষতিকারক হতে পারে। সেজন্য আমি দর্শকদের বলবো যে আপনারা যারা যেসব রিপ্রোডাক্টিভ এইজে যে মারা আছেন, মহিলারা আছেন, তাদের যদি মাসিক বন্ধ থাকে এবং তাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, এটা অবশ্যই যে কোনো ডাক্তারের সাথে তারা যেন এই ইতিহাসটা বলে যে আমার মাসিকটা বন্ধ। এমন কোনো খাবার আছে কিনা যেগুলো খেলে আসলে মায়ের জন্য বা গর্ভের শিশুর জন্য কোনো ক্ষতি হতে পারে, এই ধরনের একটু বলবেন। একই সাথে বলবেন যে প্রেসক্রিপশন ছাড়া যদি তারা কোনো ওষুধ সেবন করে, সেটা যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে আসলে কতটা ঝুঁকিপূর্ণ বিষয় এটা? আমরা যেসব ন্যাচারাল ফুড খাই প্রত্যেকটাই আসলে সেফ। আল্লাহর প্রদত্ত যেসব খাবার আমাদেরকে দেওয়া আছে, ধরেন শর্করা বলেন, তারপরে হলো চর্বি জাতীয় খাবার, তারপর আমিষ, তারপর শাকসবজি, ভেজিটেবল, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা খাবারের কন্টেন্ট প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য উপকারী এবং সাথে সাথে মায়ের থেকেই তো বাচ্চার যাবে, সুতরাং সেটা কোনোটাই আসলে এরকম কোনো খাবার নাই যেটা আমরা খেতে মানা করি। তবে ধরেন কোনো স্থূল মা এখন গর্ভবতী হয়েছে, ডেফিনেটলি তাকে আমরা বলবো যে হ্যাঁ আপনি কার্বোহাইড্রেট কম খাবেন, তারপরে হচ্ছে চর্বি খাবার কম খাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে যাদের অলরেডি ওবেস, মোটা, স্থূল, তাদের কিন্তু ওয়েট গেইন আমরা বেশি বলি না। যারা ইয়াং মেয়ে, স্থূলকান্না, তাদের হয়তো 8 থেকে 10 কেজি বা 12 কেজি ওয়েট গেইন হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু একটা স্থূল মা, তার কিন্তু ওয়েট গেইন যদি বেশি হয় তখন তার বিভিন্ন কমপ্লিকেশন আসতে পারে। সেজন্য তাদের আমরা ম্যাক্সিমাম 6 থেকে 8 কেজি ওয়েট গেইন করতে বলি। তো এখন প্রত্যেকেরই ইন জেনারেল যদি বলি, তাহলে আমি বলবো যে কোনো ন্যাচারাল ফুড কোনোটাই আসলে আমাদের কোনো গর্ভাবস্থায় কোনো মানা নেই। শুধু বিএমআই বেশি হলে তাদের ক্ষেত্রে আমরা শুধু বলি চর্বি খাবার বা এরকম যেটা বললাম আমি, কার্বোহাইড্রেট কম খেতে। আর একটা যেটা আপনি বলছেন ওষুধ সেবন, ডেফিনেটলি যেটা একটু আগে আমি বললাম, প্রথম 3 মাসে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ তার সেবন করা উচিত না। কারণ আমরা জানি যে মিনিমাম ওষুধ হচ্ছে এ ক্যাটাগরি, যেটা প্রেগনেন্সিতে সেফ। সেখানে একদমই মিনিমাম জিনিস আছে, ধরেন ভিটামিনস, আয়রন, আর হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে আসলে তেমন কোনো ওষুধই নাই। ভিটামিন সি, এই টাইপের জিনিস, আর হচ্ছে গ্যাসের জন্য অ্যান্টাসিড। আর ম্যাক্সিমাম কিন্তু যেগুলি আমরা দেই সেগুলি কিন্তু ধরেন এই যে অ্যান্টিএমেটিক বলেন, তারপর অ্যান্টি আলসারেন্ট বলেন, এগুলি কিন্তু বি ক্যাটাগরি। কেন আমরা দিচ্ছি বি ক্যাটাগরি? যে হ্যাঁ, যেই ওষুধগুলি দিলে অ্যাটলিস্ট মা যদি বেশি কষ্ট পায়, সেই ক্ষেত্রে আমরা এগুলি দিতে পারি।
সেই জন্যই ওষুধটা আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই আমরা বলবো গর্ভবতী মাদেরকে কখনোই আপনারা সেবন করবেন না, শুধু আয়রন ভিটামিনস ছাড়া। আর ন্যাচারাল ফুডসের বেলায় আসলে কোনো মানা নেই। এবার আপনার আমি কি কাছে- আরেকটু যোগ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। সব গাইনোকোলজিস্টদের কাছে এসে পেশেন্টরা একটা জিনিস জানতে চায় যে ফ্রুটস কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না। এইগুলি কিন্তু কোনো সায়েন্টিফিক বেসিস নাই যে আনারস খেতে পারবে না জি, জি। কিংবা পেঁপে খেতে পারবে না। তবে ফার্স্ট মাসের প্রথম 3 মাসে পেঁপেতে লেটেক্স থাকে, তো ওটা অনেক সময় দেখা যায় জরায়ুর মুখটাকে খুলে ফেলে, সেই ক্ষেত্রে একটা অ্যাবর্শনের চান্স থাকে, অ্যাবর্শন হবেই তা না। অনেকেই পেঁপে খায়, কোনো সমস্যা হয় না, কিন্তু হতে পারে যদি কারো অ্যাবর্শন হয়ে যায় তখন সে চিন্তা করবে যে পেঁপে খাওয়ার জন্য অ্যাবর্শন হয়েছে, হওয়ার একটা চান্স থাকে। আনারসের ক্ষেত্রে তাই ব্রোমাইলিন থাকে আনারসে, যেটা জরায়ুটাকে কন্ট্রাক্ট করতে পারে যদি বেশি পরিমাণে কেউ খায়। অতিরিক্ত যদি কেউ খায় তাহলে জরায়ুটাকে কন্ট্রাক্ট করতে পারে, সেক্ষেত্রেও অ্যাবর্শনের একটা চান্স থাকে আর কি। সুতরাং এই দুইটা জিনিস আমরা পেশেন্টদেরকে বলি যে কাঁচা avoid পেঁপে করাই বিশেষ করে ভালো। আর আনারস অ্যাভয়েড করা ভালো। যদিও এটা আমাদেরকে যদি বলে যে সায়েন্টিফিক কোনো বেসিস আছে কিনা, আসলে নাই, আসলে নাই, কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি পেশেন্টদের। আরেকটা ড্রাগ, কৃমির ওষুধ একদম না। পেশেন্টটা এসে প্রথমেই জিজ্ঞাসা করে যে আমি কৃমির ওষুধ খেতে পারবো কিনা, কৃমি আমাকে যন্ত্রণা দিচ্ছে প্রেগনেন্সির শুরু থেকে। সুতরাং কৃমির ওষুধ কিন্তু প্যাকেটে গায়ে বড় করে লেখা থাকে যে গর্ভাবস্থায় সেবন নিষেধ। কৃমির ওষুধ সে নিতেই পারবে না, পুরো প্রেগনেন্সিতে কৃমি হলে সে কষ্ট করবে, সহ্য করবে, কিন্তু নিতে পারবে না। ম্যাডাম, আপনার কাছে আরেকটু জানতে চাই, এই প্রেগনেন্সির সময় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুইটা রোগী কিন্তু প্রায়শই শোনা যায়, তো এই সময় আসলে এই রোগ দুটি কেন হয় বা এটা কতটা নিরাপদ ওই মেয়ের জন্যে? যখনই আপনি বললেন উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস, এটা তো কখনোই খুব নিরাপদ হবে না। আর কেন বলছেন সেটা তো আসলে কারণ আমরা বেশিরভাগই বলি যে প্রেশার, উচ্চ রক্তচাপ বলেন আর ডায়াবেটিস, এটা হচ্ছে কিছুটা জেনেটিক। হ্যাঁ, কিছুটা জেনেটিক, যার জন্য কিন্তু আমরা যখন একটা গর্ভবতী মার ইতিহাস নেই, আমরা কিন্তু ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করি, বাবা মার কারো প্রেশার আছে, বাবা মার কারো ডায়াবেটিস আছে, কারণ যাদের জেনেটিক হিস্ট্রি আছে তাদের কিন্তু প্রেগনেন্সি যখন 5 মাস হয়ে যাবে, 5 মাসের পরে এই উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বা প্রেগনেন্সি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। একটা করে ধরি যে উচ্চ রক্তচাপ এখন ধরেন 2 রকমই হতে পারে, যে একটা মহিলা বা গর্ভবতী মা গর্ভাবস্থা হওয়ার আগে তার উচ্চ রক্তচাপ থাকতে পারে, এখন সে গর্ভবতী হলো। আর একটা হতে পারে যেটা আমরা প্রেগনেন্সি ইনডিউসড বলি, সেটা হচ্ছে গর্ভবতী যখন 5 মাস অতিক্রম করবে তখন প্রেগনেন্সি ইনডিউসড উচ্চ রক্তচাপগুলি দেখা যায়। এখন আপনি বললেন যে কতটা ঝুঁকিপূর্ণ। ডেফিনেটলি আমাদের যে উচ্চ রক্তচাপ এটার অনেক প্রভাব ফেলে মায়ের উপরে, প্লাস তার গর্ভাবস্থার বাচ্চাটার উপরে। তো এখন একটা রোগীর যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, এই জন্যই তো আসলে অ্যান্টিনেটাল চেক আপ, হ্যাঁ, যে 12 সপ্তাহে একটা করবে, 5 মাসে একটা করবে। যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে তখন ডেফিনেটলি তাকে ঘন ঘন ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং এই উচ্চ রক্তচাপ তার এই যে তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। আপনারা সবাই জানেন যে উচ্চ রক্তচাপ হলে আমাদের প্রথম কিডনির এফেক্ট করে, তারপর ইভেন ব্রেনে ইফেক্ট করে, স্ট্রোক হয় এবং বিভিন্ন অর্গানে সে তার প্রভাব ফেলে। এটার জন্য অ্যান্টিনেটাল চেক আপ, যাতে আমরা আর্লি উচ্চ রক্তচাপটা ডায়াগনোসিস করতে পারি এবং কিছু আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেই যাতে এটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। তো যদি মোটামুটি নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো মার প্রভাব এবং বাচ্চার উপরে প্রভাবটা কম পড়বে। এবং বাচ্চার উপরে কিন্তু অনেক প্রভাব ফেলে উচ্চ রক্তচাপ হলে, কারণ আপনারা দেখবেন যে উচ্চ রক্তচাপ হলে বাচ্চার গ্রোথটা কমে যায়। হ্যাঁ, সেখানে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বলে একটা শব্দ আছে, সেই ইনসাফিসিয়েন্সির জন্যই বাচ্চার গ্রোথ কম হয়। উচ্চ রক্তচাপ বলেন, এটাকে কিন্তু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। এবং এই হাই রিস্ক প্রেগনেন্সি, এটা নিয়েই আসলে আমাদের এই ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগটা ডিল করে। তো আমি বলবো যে আমাদের দর্শকদের, যারা আমাদের এখন গর্ভবতী আছেন মারা, যদি উচ্চ রক্তচাপ থাকে তাদেরকে কিন্তু ঘন ঘন অ্যান্টিনেটাল চেক আপে আসতে হয়, ঘন ঘন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে তার কোনো কমপ্লিকেশন, উচ্চ রক্তচাপজনিত কোনো
কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, এবং সেই অনুযায়ী তাকে আসলে পরামর্শটা দেওয়া হয়। অবহেলা করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নাই। কারণ হচ্ছে যদি নিয়ন্ত্রণে থাকে ডেফিনেটলি আমরা যে কোনো কমপ্লিকেশন আমরা কিছুটা হলেও প্রতিরোধও করতে পারবো, রোধও করতে পারবো। কিন্তু একটা গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ, সে চেক আপই আসলো না, হঠাৎ করে দেখা গেল অনেক হাই প্রেশার এবং তার ডিফারেন্ট কমপ্লিকেশন নিয়ে চলে আসে। এবং আপনারা সবাই শুনেছেন যে অতি ঝুঁকিপূর্ণ প্রি-এক্লাম্পসিয়া বলে একটা কথা আছে, যেটা 5 মাস পরে হয় উচ্চ রক্তচাপ, যে টার্মটা হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া। এবং সবচেয়ে বেশি বলবো যে অনেক ডেঞ্জারাস যেটা হচ্ছে এক্লাম্পসিয়া, যখন এটাকে মানে খিঁচুনি হয়, খুব জটিল কিছু একটা। হ্যাঁ, মানে উচ্চ রক্তচাপ জনিত কারণে খিঁচুনি। এবং আমাদের কিন্তু গর্ভাবস্থায় যে মায়ের মৃত্যু হার, তার একটা কারণ হেমোরেজ এবং দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই খিঁচুনি, যেটাকে এক্লাম্পসিয়া বলি। তো দর্শকদের প্রতি আমার একটা উপদেশ থাকবে যে আপনারা মিনিমাম 4টা অ্যান্টিনাটাল চেক আপে আসবে এবং তার রক্তচাপ, ব্লাড প্রেশার পরীক্ষা করা হবে। এবং যদি ডায়াগনোসিস হয় উচ্চ রক্তচাপ, ডেফিনেটলি সে ঘন ঘন তার চেক আপে আসতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অবশ্যই আমরা এমনটি আশা করি ম্যাডাম। জি, আপনার কাছে এবার একটু ভিন্ন বিষয়ে আসি। রোগীরা কিন্তু আজকাল প্রায় কমপ্লেন করে যে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান অপারেশন। তো একসময় আমরা এই কত কিছু সিজারিয়ান বেশি শুনতাম না, নর্মাল ডেলিভারি হতো। তো বর্তমান সময়ে এটা বেশি হচ্ছে কেন? এটা কি আসলে ডাক্তারদের উপরে নির্ভর করে নাকি রোগীর কোনো বিশেষ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে? নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন দুইটাই আসলে রুগী এবং ডক্টর দুইজনের উপরই ডিপেন্ড করে। রুগীদের কোন কোন বিষয়টা সিজারের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলতেছে সেটা হচ্ছে আমাদের এখনকার বেশিরভাগ পেশেন্টে আমরা এল্ডারলি প্রাইমে পাই। বয়স একটু মানে একটু স্টাবলিশড হয়ে একটু হয়ে তারপরে বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা করে সবাই, বেশিরভাগই 25-30 বছর বয়সে প্রেগনেন্সি নেয়। তো এইটা একটা কারণ আমরা আগে ছোটোবেলায় যেটা আমাদের 15-16 বছর বয়সে যদি কেউ প্রেগনেন্সি নেয় বা 18 বছর বয়সে কারো প্রেগনেন্সি আসলে পেলভিসটা থাকে ফ্লেক্সিবল, এখানে আপনার ডাইলেটেশনটা হয় হচ্ছে খুব ইজিলি, স্মুথলি। আর যখনই একটু বয়স হয়ে যায় তখন পেলভিস হয়ে যায় রিজিড একটু কিছুটা, যার জন্য হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি ক্ষেত্রে এটা একটা এল্ডারলি প্রাইমি যারা তাদের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে এখনকার যারা মা আছে তারা বলে ঠিকই, আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি এটা ফিল করি, আমি কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই। তো আমার পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগই যেটা হয়, পেশেন্ট সবসময় বলে আমি নর্মাল ডেলিভারি করব, কিন্তু যখন পেইন হয়, একটু ব্যথা হলেই পেশেন্ট আর ব্যথা নিতে চায় না, তারা বলে আমার কষ্ট হচ্ছে, সিজার করে দেয়। এটা কিন্তু ইনভেরিয়েবলি অলমোস্ট এভরি পেশেন্ট বলে যে আমি আর ব্যথা নিতে পারবো না, কারণ একটা নর্মাল ডেলিভারিতে 12 থেকে 14 ঘন্টা ব্যথা হবে। তো এই ব্যথাটা মাকে সহ্য করার টেন্ডেন্সি থাকতে হবে, শক্তি থাকতে হবে, মানসিক শারীরিক শক্তি, ফ্যামিলি সাপোর্ট, এই সবগুলি জিনিসই থাকতে হবে, তাহলেই সে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি করতে যে কোনো কমপ্লিকেশন হতে পারে। এখন ডাক্তাররা কেন এটার আপনার রিস্ক নিতে চায় না? কারণ হচ্ছে যে কোনো কমপ্লিকেশন তো আপনার নর্মাল ডেলিভারি করতে যে হতে পারে, সেটা বাচ্চার কমপ্লিকেশন হতে পারে, মায়ের কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা ওইটা অ্যাকসেপ্ট করতে কিছুতেই চায় না, কারণ আমাদের দেশে পেশেন্টদের মধ্যে একটা থাকে যে সমস্ত কিছু ডাক্তাররা জানে, সমস্ত কিছু ডাক্তাররা বোঝে, আমার এই সমস্যা কেন হবে। এখন একটা নর্মাল ডেলিভারি করতে যে একটু অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে সিজার করলে বাচ্চাটার একটু সমস্যা হতে পারে, কিংবা ডেলিভারি পরেও বাচ্চার সমস্যা হতে পারে, মায়ের ব্লিডিং হতে পারে, পিপিএইচ হতে পারে, কিন্তু পেশেন্টরা এই জিনিসটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে চায় না, যার জন্য ডাক্তাররাও রিস্ক নিতে চায় না। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি আমি আপনাকে। আমি একটা পেশেন্টের প্রথম প্রেগনেন্সি ছিল ইকটোপিক প্রেগনেন্সি, রাপচার ইকটোপিক প্রেগনেন্সি, ওর অপারেশন হয়েছে আর কি, ইকটোপিক প্রেগনেন্সি। তো পরবর্তী দর্শকদের বোঝাই বলতেন এই টার্মটা কিন্তু প্রায় আমরা শুনি। হ্যাঁ, রাপচার ইকটোপিক মানে টিউবে বাচ্চা আসছিল, সেটা ফেটে গেছে, এটা কিন্তু একটা ইমার্জেন্সি, কারণ টিউবে বাচ্চা এসে যদি ফেটে যায়, ভিতরে ব্লিডিং হতে থাকে এবং অনেক সময় মা শকে যেয়ে মারাও যেতে পারে। সুতরাং এটা কিন্তু একদম ইমার্জেন্সি অপারেশন যদি ফেটে যায়, ঠিক আছে? তো এইরকম একটা অপারেশন আমার পেশেন্টের হয়েছে প্রথম প্রেগনেন্সিতে। সেকেন্ড প্রেগনেন্সিতে সে পুরো প্রেগনেন্সি আমার চেক আপে ছিল। তো আমি যখন তাকে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই, নর্মাল ডেলিভারি তার হয়ে যায়। আচ্ছা, হয়ে যাওয়ার পরে সে আমাকে ডেলিভারি আগেই জিজ্ঞাসা করছে যে আমার যেহেতু ইকটোপিক প্রেগনেন্সি ছিল, আমি নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবো কিনা। আমি বললাম যে পারবেন, ওটা কোনো সমস্যা না। তো নর্মাল ডেলিভারি কিন্তু তার হয়ে যায়, হওয়ার পরে তার পিপিএইচ হয়, এবং এই পেশেন্ট অ্যাকসেপ্ট করে না এটা,
যে তার কেন এই সমস্যা হবে, যেহেতু তার আগের ইক্টোপিক প্রেগনেন্সি হয়েছে, ওটার জন্য তার পিপিএইচ হয়েছে। তাকে আমি কিছুতেই বুঝাতে পারলাম না যে তার এইটার জন্য পিপিএইচ, এটার জন্য না। পিপিএইচ যে কারোই হতে পারে, মানে ডেলিভারির পরে ব্লিডিং, এটাকে আমরা পোস্টপার্টাম হিমোরেজ বলি, অর্থাৎ ব্লিডিং বলি। এটা যে কারো যে কোনো সময় হতে পারে, নর্মাল ডেলিভারি পরেও হতে পারে, সিজারের পরেও হতে পারে। এই যে কমপ্লিকেশন পেশেন্ট অ্যাকসেপ্ট করতে চায় না, এইটার জন্য ডাক্তার আসলে পিছায় আসে যে আমি নর্মাল ডেলিভারি ট্রায়াল দিব। এই যে আমার এক্সপিরিয়েন্স এটা বলে, ঠিক আছে। তারপরেও তো আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিয়ে আমরা নর্মাল ডেলিভারি করি, আমরা চেষ্টা করি নর্মাল ডেলিভারি করতে। ডাক্তাররা করতে চায় না ব্যাপারটা তা না, অনেক সময় পরিস্থিতিতে পড়ে ডাক্তাররা এই ডিসিশনটা নিতে বাধ্য হয় আর কি। ডক্টর ফারহানা তো খুব সুন্দর করে বলেছে। আসলে এখন হচ্ছে কি যে আপনি ডেফিনেটলি এখন সারা বিশ্বে কিন্তু সিজারিয়ান সেকশনের রেট বেড়ে গেছে। এক নর্মাল ডেলিভারি থেকে আমরা হয়তো আপাত দৃষ্টিতে মনে করি যে আমাদের দেশে আমরা মনে হয় সিজার বেশি করছি। অ্যাজ আ হোল সারা বিশ্বেই সিজারিয়ান সেকশনের রেট বেড়ে গেছে। কারণ হচ্ছে ও যেটা বললো, বয়স বৃদ্ধি পাচ্ছে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক এই যে প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, এই কমপ্লিকেশনগুলি কিন্তু তাদের মধ্যে চলে আসতেছে বয়সজনিত কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিলিটি। হ্যাঁ, বাইরে যে এত নর্মাল ডেলিভারি হয়, যেই বাইরে ডেলিভারি করে আসে, আমরা যখন ইতিহাস নেই বলে যে নর্মাল ডেলিভারি, এখন ওদের ফ্যাসিলিটিটা অনেক মানে বলবো আপডেটেড। সেটা হলো যে ধরেন ওদের সারা প্রেগনেন্সি জুড়ে কাউন্সেলিং তো হয় এবং কিছু ব্যায়াম দেয়, অ্যাডভাইস দেয়, ওগুলো ওরা খুব ফলো করে এবং ওরা কিন্তু অনেক আমি বলবো বই পড়ে, হ্যাঁ, পড়ে নিজেরাই অনেক কিছু, এবং ওদের কাউন্সেলিংয়ের আলাদা করে কিন্তু ক্লাস হয়, প্যারেন্টসদের আলাদা করে ক্লাস হয়, প্যারেন্টসদের, হ্যাঁ, না শুধু পেশেন্ট না, পেশেন্টের তাদের হাজব্যান্ডদের ক্লাস হয়। তো সারা প্রেগনেন্সি জুড়ে একটা ক্লাস করছে, নিজেরা আপডেটেড হচ্ছে এবং যেহেতু ওদের সাপোর্ট কম, ওরা কিন্তু মেন্টালিটি ওইভাবেই ডেভেলপ করে যে আমার হাতে সাপোর্ট কম, আমি নর্মাল ডেলিভারি করাবো, তাহলে ওদের জন্য চলাফেরা ইজি হবে। নিজেরা ওরা কাউন্সেলিং করে নিজেকেই আপডেটেড করে। ডক্টর ফারহানা যেমন বলছিল যে ব্যথা নিতে পারছে না, এটা একটা। আর হচ্ছে যে ফ্যাসিলিটি, আমাদের যেমন একটা গ্রুপ নর্মাল ডেলিভারি বাসায় হয়ে যাচ্ছে, আবার বাসায় হয়ে যাচ্ছে, কমপ্লিকেশন যে হচ্ছে না তা না, তাদেরও কমপ্লিকেশন হচ্ছে, ডেড বেবি ডেলিভারি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, ও যেমন বললো পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে, মায়ের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। মাদেরকে বুঝতে হবে যে কোথায় গেলে সে ভালো ফ্যাসিলিটিটা পাবে। প্রেগনেন্সিতে এই যে ডেলিভারি কিন্তু 1-2 ঘন্টার ব্যাপার না, সিজার কিন্তু 1 ঘন্টার ব্যাপার। এখানে ধরেন 6 থেকে 8 ঘন্টা একদম ক্লোজ মনিটরিং লাগবে। বাইরে হলো একদম পুরা পেইনের পিরিয়ডটা ওদের একটা ইন্ট্রাপার্টাম মনিটরিং হয়, সিটিজি করে, কন্টিনিউয়াস স্ট্রেসিং আসতে থাকে যে পেটের মধ্যে বাচ্চাটা ভালো আছে। আর একটা হচ্ছে যে ওরা একটা রুটিন করে ইপিডুরাল অ্যানালজেসিয়া। ডক্টর ফারহানা যেটা বললো পেইনের কারণে, তখন পেশেন্টরা বলে সিজার করে দেন, আমরা ব্যথা নিতে পারছি না। এই দুইটা ফ্যাসিলিটি জন্য আসলে নর্মাল ডেলিভারি হচ্ছে। আমাদের সরকার অবশ্য অনেক চেষ্টা করছে এরকম ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করার জন্য, যেমন মিডওয়াইফ ট্রেনিং হচ্ছে যারা কন্টিনিউয়াস মনিটরিং করবে। আর একটা হচ্ছে যে ওই মনিটরিংয়ের সময় ধরেন মিডওয়াইফরা মনিটরিং করছে, সব কিছু রাইট আপ করছে, লেবার কেয়ার গাইড দিচ্ছে, ওটা ফলো করছে, কিন্তু ওই মুহূর্তে যদি কমপ্লিকেশন হয় একজন সিনিয়র কিন্তু কনসালটেন্ট অ্যাভেলেবেল হতে হবে। তার মানে শিক্ষকের চাইতে কনসালটেন্ট লেভেলটা অ্যাভেলেবেল হতে হবে, যে কোনো সময় কমপ্লিকেশন হবে সেটা যেন ওই মুহূর্তে যেন ম্যানেজমেন্ট করার জন্য সিনিয়র কনসালটেন্ট অ্যাভেলেবেল থাকতে হবে। তাহলে আমার মনে হয় এই যে আপনি সিজারিয়ান সেকশনের রেট, কমপ্লিকেশন, এগুলি আমরা কিছুটা উতরায় আসতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। বলেছেন ম্যাডাম। সবশেষে আপনার কাছে একটু জানতে চাই, নিরাপদ মাতৃত্বগুলো আসলে কি বোঝাই আমরা? নিরাপদ মাতৃত্ব বলতে বোঝায় মা এবং বাচ্চা দুজনেই হচ্ছে পুরা প্রেগনেন্সিতে মা স্বাভাবিক থাকবে, বাচ্চার গ্রোথ স্বাভাবিক থাকবে, বাচ্চার সমস্ত কিছু স্বাভাবিক থাকবে এবং ডেলিভারি হবে নর্মাল একটা স্মুথ ডেলিভারি, মা এবং বাচ্চা ভালো থাকবে ডেলিভারির পরে। এটাই নিরাপদ মাতৃত্ব। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, আসলে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সুন্দরভাবে এমন একটি জটিল সময়কে দর্শকদেরকে ভালোভাবে বুঝিয়ে বললেন। প্রিয় দর্শক, গর্ভকালীন সময়ে যদি মেয়েরা সঠিক যত্ন নেয়, সঠিক সুস্থতার সাথে নিজেদেরকে তৈরি করে, তাহলে সুস্থ শিশু জন্ম নেবে। আর সুস্থ শিশুই আসলে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা অবশ্যই সচেতন থাকবো, এমনটাই প্রত্যাশা। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।